আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরল রেখার নতুন আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং একই সাথে এই টপিক রিলেটেড তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করে দিব। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করি। তো দেখো, শুরুতেই আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার সত্য। সো তিনটি সরল রেখা সমবিন্দু বলতে বোঝায় তিনটি সরল রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় তখন ওই তিনটা সরল রেখাকে বলা হয় সমবিন্দুগামী। যেমন দেখো, এক্ষেত্রে 1 নং, 2 নং এবং 3 নং এই তিনটা রেখা দেখো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, সেই বিন্দুটা হচ্ছে কত, পি। এই পিটাকে আমরা বলবো সমবিন্দু। সো তিনটি সরল রেখা সমবিন্দু, এটা তিনটি সরল রেখা সমবিন্দু। এটা কখন বুঝবা? মনে করো তোমাকে 1 নং, 2 নং, 3 নং তিনটা সরল রেখা দেওয়া আছে এবং প্রমাণ করতে বললো এই তিনটা সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই তিনটা সরলরেখার একটা সমবিন্দু আছে। এইটা যদি তোমাকে প্রশ্ন যায় তাহলে তুমি কীভাবে প্রমাণটা করবা? সেটা হচ্ছে সেই তিনটা সরলরেখার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদ, এই তিনটা জিনিস নিয়ে তুমি একটা নির্ণায়ক গঠন করবা। যদি সেই নির্ণায়কের মান কত পাও, 0 পাও, তাহলে তুমি বলবা ওই তিনটা সরলরেখা সমবিন্দুগামী। আর যদি নির্ণায়কের মান 0 না হয় তাহলে তিনটা সরলরেখা সমবিন্দু না। বুঝতে পারছি? তাহলে দেখো, আমরা এক্স এর সহগ এই নির্ণয়কে দেখো, প্রথম কলামে থাকবে সবগুলো তিনটা সরলরেখার এক্স এর সহগ, দ্বিতীয় কলামে থাকবে তিনটা সরলরেখার ওয়াই এর সহগ এবং তৃতীয় নম্বর কলামে থাকবে সরলরেখার সমীকরণগুলোর ধ্রুবক পদ। ঠিক আছে? এই তিনটা মিলে আমাদের যে নির্ণায়ক গঠন হয় সেই নির্ণায়কের মান যদি কত হয়, 0 হয়, তাহলে বলবো তিনটি সরলরেখা সমবিন্দুগামী। সো এখন থেকে যদি আমাকে কোনো একটা ম্যাথ যদি দিয়ে তিনটা সরলরেখা দিয়ে যদি বলে তিনটা সরলরেখা সমবিন্দুগামী, এই শর্ত দিয়ে কোনো একটা যদি ম্যাথ দেয়, তাহলে আমরা শুরুতেই যে কাজটা করব, এই তিনটা সরলরেখা সমীকরণ থেকে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদ নিয়ে একটা নির্ণায়ক গঠন করব এবং সেই নির্ণায়কের মান কত লিখবো, 0। এই শর্তটা ধরে আমরা সমবিন্দু রিলেটেড যতগুলো ম্যাথ দিবে আমরা সবগুলো ম্যাথ সলভ করব। তাইলে চলো আমরা কিছু অঙ্ক দেখি। যেমন দেখো, আমাদেরকে তিনটা সরলরেখা দেওয়া আছে, এই তিনটা রেখা দেখো, এই যে তিনটা রেখা সমবিন্দু হলে এই শর্ত ধরে আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তো শুরুতে আমরা সরলরেখাগুলো একটু লিখে নিই। এখানে কত আছে, এক্স মাইনাস 3y প্লাস 2 = 0, এটা হচ্ছে 1 নং সরলরেখা। তারপর এটা হচ্ছে তোমার এক্স মাইনাস 6y প্লাস 3 = 0, এটা ধরো 2 নং সরলরেখা। তারপর তোমার এক্স প্লাস ওয়াই, এখানে কোনো ধ্রুবক পদ নাই, = 0, এটা হচ্ছে 3 নং সরলরেখা। তাহলে এই তিনটা সরলরেখা কি বলছে, সমবিন্দুগামী। তাহলে সমবিন্দুগামী হলে আমরা লিখতে পারবো শর্ত মতে, যেহেতু সমবিন্দুগামী বলছে তাহলে শর্ত মতে আমরা একটা নির্ণয় গঠন করবো, সেটা হচ্ছে এক্স এর সহগ। বলো এক্স এর সহগ কত, এখানে 1 1 1, তাই না? এবার হচ্ছে ওয়াই এর সহগ -3 -6, তারপর হচ্ছে এবার হচ্ছে তোমার ধ্রুবক, এখানে কত 2, এখানে 3, এখানে কোনো ধ্রুবক পদ নাই, তার মানে এর স্থলে কত বসে দেবো, 0। তাহলে এই নির্ণায়কের মান কত লিখবো, 0। এখন আমরা বিস্তার করবো, আমরা যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে বিস্তার করতে পারি। তো বিস্তারটা আমরা 1কে ধরে বিস্তার করবো। বলো তাহলে 1কে ধরে বিস্তার করলে 1-এর আগে প্লাস চিহ্ন বসাতে হবে, যেহেতু প্রথম এটার উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে 1-এর আগে প্লাস বসাবো। এবার 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, কলাম বাদ সারি বাদ। এবার এই 6-এর সাথে এটা গুণ করবো। তাহলে দেখো, যাকে ধরে বিস্তার করবা তার নির্ণায়কের মান কেমনি বের করবা, এই বরাবর হচ্ছে তার কলম, তার ওই উপাদান বরাবর তার কলাম বাদ, ওই উপাদান বরাবর তার সারিপাত। এবার বাকি যে 4টা নির্ণায়ক আছে তাদের মান বের করবা কীভাবে, উপর থেকে গুণ, তাহলে -6-এর সাথে 0 গুণ হলো কত, 6, তাহলে মাইনাস নিচ থেকে গুণ, তাহলে এর সাথে 3 গুণ করলে 3a, তাহলে প্রথমটা শেষ। এরপর হচ্ছে মাঝখানের উপযুক্ত চিহ্ন কিন্তু মাইনাস, এখানে উপাদানটা কি -3, তাহলে -1 যে +3। এবার 3কে ধরে কীভাবে, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারিবাদ, 1-এর সাথে 0 গুণ করলে 0, -1-এর সাথে 3 গুণ করলে 3, তাহলে উপর থেকে গুণ হলে প্লাস, নিচ থেকে গুণ হলে মাইনাস। ওকে, এরপর হচ্ছে +2কে ধরুন করবো, তাহলে এই 2 বরাবর কলাম বাদ, এ বরাবর সারিবাদ, তাহলে 1-এর সাথে গুণ করলে মাইনাস, এবার নিচ থেকে গুণ, তাহলে -6, এ মাইনাস মিলে +6। ওকে, এটা = 0। তাহলে এবার দেখো, আমরা এখান থেকে যদি হিসাব নিকাশ করি, এখানে তোমার থাকতেছে -3a, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, আর এখানে থাকতেছে তোমার 2a প্লাস 12, ঠিক আছে, = 0। তাহলে এখান থেকে ভাই আমরা বলতে পারি এই যে 2a, এখানে আছে তোমার -3a, তাহলে এখানে থাকবে -a, এখানে -9, এখানে তোমার আছে +12, তাহলে এখানে +3 = 0। তাহলে এর মান দাঁড়াচ্ছে ভাইয়া 3। তাহলে এর মান কত হলে, এটা সমবিন্দুগামী হলে, এর মান 3 হলে, তাহলে এটা হচ্ছে আনসার। সো এখন সমবিন্দু রিলেটেড যতগুলো ম্যাথ দিবে তুমি জাস্ট এই শর্তটা অ্যাপ্লাই করবা।
বুঝতে পারছো? তো চলো আমরা এর পরের ম্যাথগুলো দেখি। দেখো এটাও দেখো অসংখ্যবার বোর্ডে এবং অ্যাডমিশন টেস্টে আসছে। তিনটা সরলরেখা একটি সাধারণ বিন্দু থাকলে, তাহলে সাধারণ বিন্দু থাকলে মানে সমবিন্দু থাকলে এ ও বি এর সম্পর্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে শুরুতে আমরা লিখে নিই, এটা মনে করো 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নং। তারপরটা 2x প্লাস 3y ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নং। তারপরটা হচ্ছে তোমার ax প্লাস by প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 3 নং। তাহলে এবার আমরা যেহেতু সাধারণ বিন্দু আছে বলছে তিনটা সরলরেখা, তাহলে শর্ত মতো কি লিখবো? তাহলে আমরা প্রথমে একটা নির্ণয় গঠন করবো। এখানে x এর সহগ কত 3, এখানে 2, এখানে a, এখানে সহগ হচ্ছে 5, এখানে 3, এখানে b, তারপর এখানে -2, এটার সহগ না তাহলে 0, তারপর হচ্ছে 1। ঠিক আছে, তাহলে শর্ত মতে এই নির্ণয়কের মান কত হবে? 0 হবে। এখন বিস্তার করবো। হ্যাঁ, তো আগের মতো তাহলে প্রথমে +3, তাহলে 3কে ধরে বিস্তার করলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে এবার গুণ করো, 3 একে 3 মাইনাস বি এর সাথে 0 গুণ করলে 0। আর মাঝখানের উপযুক্ত মাঝখানের ক্ষেত্রে হচ্ছে মাইনাস। হ্যাঁ, তাহলে প্রথমটা প্লাস মাঝখানেরটা মাইনাস। এবার এটাকে ধরে যদি বিস্তার করো, এটাকে যদি বিস্তার করো তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, মাইনাস এর সাথে 0 গুণ করলে 0। তারপর শেষেরটা হচ্ছে প্লাস, বাট এখানে কি আছে? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে -2। তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে বি এর সাথে 2 গুণ করলে 2b, তারপর মাঝখানে মাইনাস, এর সাথে 2 গুণ করলে 3a। ঠিক আছে, তাহলে এবার এইটার মান হচ্ছে কত দিছে? 0। ওকে, তাহলে এবার আমরা একটা দিয়ে ক্যালকুলেশন করি। তাহলে তোমার এখানে 3 3 কত 9, তারপর হচ্ছে মাইনাস 5 দুগুণে কত 10, তারপর -4b, মাইনাসে প্লাস এখানে কত 6a ইকুয়াল টু 0। ওকে ভাইয়া, এরপর দেখো এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে -1 -4b প্লাস 6a ইকুয়াল টু 0। সুন্দর করে সাজায় লিখি, তাহলে 6a -4b, 1টাকে পাশে পাঠিয়ে দিলে +1। তাহলে আমাদের বলতেছে এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এ ও বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, 6a -4b ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের আনসার। বলো সহজ না? তো এই টাইপের যদি তোমাকে যে কোনো ম্যাথ দেয়, আশা করি এখন থেকে তুমি সমাধান করতে পারবা। শুধু ভাইয়া এই শর্তটা অ্যাপ্লাই করবা। বুঝতে পারছি? আচ্ছা, পরেরটা দেখো, যেমন এইটা লক্ষ্য করো। আচ্ছা, এটা তো করে ফেলছি এর আগে, তো এটা করানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো এখানে কি বলতেছে? এই তিনটা রেখাত্রয় সমবিন্দুগামী হলে তৃতীয় রেখার সাথে লম্ব, আচ্ছা তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো প্রথমত যে জিনিসটা করবা, আমাদেরকে প্রথমে দেখো বলছে কি, আমাদের মূল জিনিসটা সেটা হচ্ছে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা ভাই বলো, এই যে তৃতীয় রেখার সাথে আমাদেরকে যে সমীকরণটা নির্ণয় করতে বলতেছে, সেটা হচ্ছে তৃতীয় রেখার উপর লম্ব রেখা। তাহলে তৃতীয় রেখার উপর লম্ব রেখার সমীকরণের প্যাটার্ন আমরা তৈরি করতে পারবো। বাট এখানে তৈরি করার আগে এখানে তো আমরা ওয়াই এর সহগটা জানি না, এই এর মানটাকে জানি না। তাহলে এই এর মানটা বের করার জন্য দেখো তো কি দিছে, এটা হচ্ছে কুয়েট 15-16 আসছে। দেখো এই এর মানটা তুমি কেমনি বের করবা? এই তিনটা রেখা কি বিন্দুগামী বলছে? সমবিন্দুগামী। তাহলে এই তিনটা সমীকরণ থেকে নির্ণায়ক গঠন করবা, সেই নির্ণায়কের মান প্রশ্নমতে কত লিখবা? 0। এই শর্ত ধরে আমরা আগে যেভাবে করছি ঠিক একইভাবে কার মান বের করতে পারবা? এর মান। এর মান যদি তুমি বসাও, তাহলে এই যে x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণটা তুমি পেয়ে গেলা। এই সমীকরণটা তুমি পেয়ে গেছো, তাই না? এবার এটার উপর লম্ব রেখা, তাহলে বলো এটার উপর লম্ব রেখার সমীকরণ কী হবে? এক্সচেঞ্জ হবে। তাহলে x এরটা যাবে y এরটা যাবে x এর কাছে, মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে, x এরটা যাবে y এর কাছে, তারপর প্লাস কে ইকুয়াল টু 0। এবার বলো এই ক্যাটা বের করার জন্য কী করবা? দেখো আরেকটা শর্ত কি দিছে, এই নির্ণয় সরলরেখাটা কি বিন্দু দিয়ে যায়? মূলবিন্দুগামী। তাহলে মূলবিন্দু কত? 0,0। তাহলে 0,0কে যদি সিদ্ধ করো, তাহলে কার মানটা কি নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবা। সো এটা তোমাদের জন্য ভাই হোমওয়ার্ক থাকলো, অবশ্যই চেষ্টা করবা। দেখো এগুলো হচ্ছে কত সহজ প্রশ্নগুলো, দেখো অ্যাডমিশন আসে। বুঝতে পারছি? আচ্ছা, এখন হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রত্যেকটা বছর বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। সো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমরা শুরুতেই এই টপিকের তোমাদেরকে কনসেপ্ট এবং বেসিকটা ক্লিয়ার করে দিব। এরপর এই টপিক থেকে যে যে ধরনের ম্যাথ আসতে পারে সবগুলো সমাধান করে দিব। আচ্ছা, সো এখানে দেখো দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো আমরা সবাই এটা জানি আশা করি, যদি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, তাহলে দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, এই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি।
তাহলে দুইটা সরলরেখা পরস্পর যদি সমান্তরাল হয় সেটার জন্য আমাদের কোণ আলাদা করে নির্ণয় করতে হয় না, আমরা জানি মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। আর যদি দুইটা সরলরেখা বা পরস্পর লম্ব হয়, পরস্পর যদি লম্ব হয় এই ক্ষেত্রে আমাদের কোণ নির্ণয় করা লাগে না, এক্ষেত্রে আমরা জানি কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হলে কোণের মান 0 ডিগ্রি, দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ভাইয়া দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল না হয় কিংবা পরস্পর লম্ব না হয় সেই ক্ষেত্রে কোণটা কত সেটা এক্স্যাক্টলি আমরা কীভাবে নির্ণয় করব, আজকে আমরা সেই জিনিসটাই তোমাদেরকে শেখাবো। দেখো তাহলে আমরা আমাদেরকে দেখো ভাইয়া এখানে দুইটা সরলরেখা দেওয়া আছে, এটা হচ্ছে 1 নং সরলরেখা, এটা হচ্ছে 2 নং সরলরেখা, এরকম সমীকরণ দিয়ে বলবে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি 1 নং সরলরেখাটা, মনে করো এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এবং এটা মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা, এই যে এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। ওকে, তাহলে আমরা শুরুতে ইন্ডিকেট করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। এখন আসো এখন দেখো এই যে দুইটা সরলরেখা, এই যে দেখো দুইটা সরলরেখা যদি সমান্তরাল না হয়, লম্ব না হয়, তাদের মধ্যবর্তী কোণ দেখো, এই যে তাদের মধ্যে কোণ, এই যে এটা একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই যে দেখো এই কোণ, তাই না, এই যে কোণ। এখন দেখো ভাইয়া আমরা একটু মনোযোগ দিই তোমাদের বোঝা জিনিসটা, এই কোণ, এই যে দেখো এই কোণ আর এই কোণ কিন্তু পরস্পর সমান, তো আমরা এই কোণ একটা কোণ নির্ণয় করলে হবে। তারপর দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণ আবার এই কোণ এটাও সমান, তাহলে আলটিমেটলি সরলরেখার আমরা মধ্যবর্তী 2 ধরনের কোণ পাই, একটা হচ্ছে এই যে এই কোণটা, এটা হচ্ছে এই কোণটা, তারপর হচ্ছে একটা হচ্ছে এই কোণটা। টোটাল কয় ধরনের কোণ পাই, 2 ধরনের, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে স্থূল কোণ। আমাদেরকে এখন সূক্ষ্ম কোণ, স্থূল কোণ এই দুইটা কোণ নির্ণয় করতে হবে। সো কীভাবে করবো জিনিসটা তোমাদের বুঝাই, দেখো একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো এই 1 নং সরলরেখাটা দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করছে না, যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা ধরেছি θ1। তাহলে 1 নং সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা ধরে নিচ্ছি θ1। দেখো তো ভাই 2 নং সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকে আমি ধরে নিচ্ছি θ2। আমরা অন্য কালার দিয়ে লিখি, এটা অন্য কালার দিয়ে লিখি, এই যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে θ2, এই যে এটা হচ্ছে θ2। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি, তাহলে এখন বলো তো ভাইয়া 1 নং সরলরেখার ঢাল কত, তাহলে কি বলবা 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল। তাহলে 1 নং রেখার ডালটাকে আমরা প্রকাশ করতেছি m1 দ্বারা। লক্ষ্য করো তো 1 নং সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, θ1 না, তাহলে তার ডাল হবে m1 = tan θ1। আচ্ছা, তোমাকে যদি বলি ভাইয়া 2 নং রেখার ডাল কত, 2 নং রেখার ডাল কেমনে বের করবা, m2 = বলতো এই 2 নং রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, θ2 না, তাহলে m2 = tan θ2। তাহলে এই দুইটা সরলরেখার ডাল আমরা পেয়ে গেলাম θ1 θ2 এর মাধ্যমে। এখন ভাইয়া দেখো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, একটু মনোযোগ দিয়ে শোনো, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, এই কোণটা দেখো, এই যে এই কোণটা আমরা নির্ণয় করতেছি, তাহলে এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি পাই, এই কোণটাকে আমরা কত ধরে নিচ্ছি পাই। তাহলে আমরা এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ এই কোণটা নির্ণয় করবো পাই। এই কোণটা যদি আমি পেয়ে যাই, ভাইয়া লক্ষ্য করো তো আমি এই কোণটা যদি পেয়ে যাই তাহলে এই কোণটাও কি আমরা নির্ণয় করতে পারবো না, পারবো। কীভাবে, আমরা এই কোণটাকে ধরে নিচ্ছি মনে করো তোমার আলফা, তাহলে আমি যদি বলি ভাইয়া এই কোণটা যদি পাই হয় তাহলে এইটুকু কোণটা কত, সেটা আলফা, সেই আলফাটা কেমনে বের করবো দেখো তো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে শোনো। এই পুরো কোণটা ভাইয়া কত ডিগ্রি বলো তো ভাইয়া, এই পুরো কোণটা কত, 180 না, তাহলে 180 থেকে আমি যদি এইটুকু কোণ বাদ দিয়ে দিই তাহলে আমি এই কোণটা পেয়ে যাচ্ছি না, বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি আমরা যদি কোনোভাবে এই পাই কোণটা নির্ণয় করতে পারি আমরা এই কোণটাও বের করতে পারবো। কীভাবে, 180 ডিগ্রি থেকে এই পাই কোণটা বিয়োগ করে দিব, বিয়োগ করলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে সরলরেখার মধ্যবর্তী কয় ধরনের কোণ উৎপন্ন হয়, 2 ধরনের, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে স্থূল কোণ, বুঝতে পারছো? আচ্ছা, তো চলো আমরা প্রথমে এই কোণটা নির্ণয় করি, পাই কোণটা, কারণ পাই কোণটা নির্ণয় করতে পারলে আমরা এটাও পারবো। তাহলে আমরা এগুলো একটু নামকরণ করি। মনে করো এটা হচ্ছে ধরো আমাদের এ বিন্দু, আর এটা মনে করো বি বিন্দু, আর এটা মনে করো সি বিন্দু, ঠিক আছে? এখন ভাইয়া একটু যদি তোমাদের বলি, লক্ষ্য করো তো এখানে আমরা এখানে বলতে পারি ত্রিভুজ এ বি সি হতে পাই। আমরা মনে হয় এটা সবাই জানি যে এটা একটা, দেখো তো এই যে এটা একটা ত্রিভুজ না, দেখো এটা একটা ত্রিভুজ না, দেখো এই যে এ বি সি এটা একটা ত্রিভুজ না, এই ত্রিভুজের বহিস্থ কোণটা কত, বহিস্থ কোণ হচ্ছে এই যে θ1, তার অন্তস্থ কোণ কত, এই যে θ2, আর এটা হচ্ছে কত, পাই। তো আমরা এটা সবাই ত্রিকোণমিতি থেকে এই কনসেপ্টটা মনে হয় জানি, একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান। ভাই বলো তো এই যে এ বি সি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, θ1, তাহলে আমরা বলতে পারি না θ1 =
তার বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমান। তাহলে বলো এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কি? একটা থিটা 2 একটা পাই। এই দুইটা কোণের সমষ্টি কী হবে? সমান হবে। এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে এখন দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে পাই নির্ণয় করা। সো আমরা পাইটাকে এক পাশে নিয়ে আসি। তাহলে পাই ইকুয়াল টু আমরা বলতে পারি এখান থেকে দেখো পাইটাকে যদি আমি এ পাশে রাখি তাহলে এটা থিটা 2 কে পাশে নিয়ে যাও, তাহলে থিটা 1 মাইনাস থিটা 2। ক্লিয়ার? এখন আমরা উপপক্ষে ট্যান নিব। সো উপপক্ষে যদি ট্যান নিই তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো ভাইয়া, ট্যান পাই ইকুয়াল টু ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা 2। ঠিক আছে? এটা আশা করি তোমরা জানো। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো একটু লক্ষ্য করো ভাইয়া। আমরা জানি যে একটা সমকোণে একটা ত্রিভুজের ক্ষেত্রে তার বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান। তাহলে এই যে এ বি সি ত্রিভুজের আচ্ছা বহিস্থ কোণটা কত? থিটা 1। তাহলে এই থিটা 1টা তার বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে বিপরীত অন্তস্থ কোণগুলো কি? থিটা 2, এটা হচ্ছে পাই। ঠিক আছে, এটা আমরা জানি। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে পাই নির্ণয় করা। সো পাইটাকে আমরা একটা পাশে রেখে টিটাগুলোকে অন্য পাশে নিয়ে গেছি। এরপর উপপক্ষে আমরা ট্যান নিছি। তো তোমরা ত্রিকোণমিতি যখন পড়বা এরকম একটা সূত্র পড়বা। সো আমি তাও একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। ট্যান এ মাইনাস বি একটা সূত্র পড়বা। সূত্র হচ্ছে ভাই এরকম যে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। সো তোমরা যখন ত্রিকোণমিতি পড়বা এই সূত্র সম্পর্কে জানবা, বাট আপাতত একটু মনে রাখো যে ট্যান এ মাইনাস বি সূত্র কি? ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এবার দেখো এখানে আমাদের এর ভূমিকা কে পালন করতেছে? এই যে এর ভূমিকা পালন করতেছে হচ্ছে থিটা 1 আর বির ভূমিকা পালন করতেছে থিটা 2। তাহলে এখানে যদি আমি সূত্রটা দিই তাহলে কি লিখতে পারি? দেখো তো ট্যান পাই ইকুয়াল টু বলো এখানে ট্যান এটা এ এটা বি, তাহলে উপর কি? ট্যান এ, তাহলে ট্যান এ মানে কি? ট্যান থিটা 1 মাইনাস ট্যান বি, বি মানে কি? থিটা 2 ডিভাইড বাই 1 প্লাস ট্যান এ, তাহলে ট্যান এ মানে থিটা 1 ইন্টু ট্যান বি মানে কি? থিটা 2। তাহলে এই যে এই সূত্রের সাথে কম্পেয়ার করে আমরা এটা লিখছি। ঠিক আছে ভাইয়া? এখন ভাইয়া দেখো আমি যদি এখন তোমাকে বলি ট্যান পাই ইকুয়াল টু কত বলো তো একটু? ট্যান পাই ইকুয়াল টু দেখো এই ট্যান থিটা 1 এটা কি? দেখো তো ট্যান থিটা 1 কি? 1 নং রেখার ডাল না? তাহলে 1 নং রেখার ডালটাকে আমরা কি দ্বারা লিখবো? m1 মাইনাস বলো তো ভাইয়া ট্যান থিটা 2 কি? দেখো তো 2 নং রেখার ডাল না? তাহলে এটাকে কি লিখবো? m2। ক্লিয়ার? এরপর নিচে 1 প্লাস দেখো ট্যান থিটা 1 ইন্টু ট্যান থিটা 2, তার মানে কি? m1 ইন্টু m2। এই যে সূত্রটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে? সো আমরা সুন্দর করে একটু গুছিয়ে লিখি। ট্যান পাই ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে এবার আসো তো m1 m2 এর পরিচয় কি? যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হচ্ছে তাদের ডাল না? সো ভাইয়া আমাদেরকে যখন দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে আমরা সর্বপ্রথম দুইটা সরলরেখার সমীকরণ থেকে তাদের ঢাল বের করব। প্রশ্ন হচ্ছে ভাই আমরা সরলরেখার সমীকরণ থেকে ঢাল কেমনি বের করব? আমরা জানি যে সরলরেখার সমীকরণ থেকে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে কি? মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। তাহলে দুইটা সরলরেখার সমীকরণ থেকে আমরা ঢাল বের করব। এরপর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ট্যান পাই ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে পায়ের মান যদি বের করতে পারি তাহলে আমরা একটা কোণ পেয়ে গেলাম। এবার অপর কোণটা কেমনে বের করবো? দেখো তো এই যে অপর কোণ কি ভাই? এটা ছিল না? এই যে দেখো অপর কোণটা কি? এটা ছিল না? এই যে এইটুকুটা, তাহলে সেই কোণটা কেমনে বের করবো? লক্ষ্য করো তো, তুমি পাই পেয়ে গেছো। তাহলে এই পুরো কোণটা কত? 180 না? তাহলে 180 থেকে তুমি যদি এই পাইটুকু বাদ দিয়ে দাও তাহলে এই মাঝখানের এই কোণটা তো পেয়ে যাচ্ছ। আর এই কোণটাই কি ছিল? আলফা ছিল না? তো আমি একটা কোণ নির্ণয় করতে পারলে অপর কোণটা অটোমেটিক বের করতে পারবো। বুঝতে পারছি? এখন আসো, এখন ভাইয়া এখান থেকে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এখন এখানে একটা জিনিস ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে দেখো তো থিটা 1টা বড় ধরে নিস না? এই ক্ষেত্রে আমরা কি করছি বলো তো ভাইয়া? এই ক্ষেত্রে আমরা থিটা 1 ইজ গ্রেটার দেন থিটা 2, অর্থাৎ এই চিত্রে আমরা থিটা 1টাকে বড় ধরে নিছি আর থিটা 2কে ছোট ধরে নিছি। তাহলে থিটা 1 যদি বড় হয় তাহলে ডেফিনেটলি m1টা বড় হবে m2 চেয়ে। তাহলে বলো m1 যদি বড় হয় এই ক্ষেত্রে মানটা কি আসবে? পজিটিভ না? কেমনি? এটা বড় মান, সেখান থেকে ছোট একটা মান বিয়োগ করতেছো, তাহলে বড় মান থেকে ছোট মান বিয়োগ করলে বিয়োগফলটা কি? পজিটিভ হয়। তাহলে এই ক্ষেত্রে এটা মান সম্ভাব্য মান হচ্ছে পজিটিভ প্লাস। কিন্তু আচ্ছা ভাইয়া আমরা তো এখানে আসলে সমীকরণ থেকে জানি না কোন কোনটা বড় কোন কোনটা ছোট, আমরা তো এটা গেস করে ধরে নিচ্ছি, তাই না? যদি কোনো কারণে থিটা 2টা বড় হয়ে যায়, তখন দেখো তো m2 মানটা বড় হয়ে গেল না m1 এর চেয়ে? এবার বলো m2 মান যদি বড় হয় তাহলে দেখো তো ছোট মান থেকে তুমি যদি বড় মানটা বিয়োগ করো তাহলে বিয়োগফলটা কেমন হওয়ার কথা? ঋণাত্মক হওয়ার কথা না?
তাহলে বলো তো ভাই এখান থেকে সম্ভাব্য মান কয়টা হতে পারে? দুইটা, একটা হচ্ছে পজিটিভ মান, একটা নেগেটিভ মান। কেন? কারণ আমরা এই মুহূর্তে তো জানি না এখানে M1 বড় নাকি M2 বড়, এটা তো আমরা জানি না। তাহলে এই ক্ষেত্রে সম্ভাব্য মান হতে পারে কয়টা? দুইটা। এই জন্য আমরা সূত্রের প্রকৃত ফরম্যাট সেটাকে আমরা এভাবে লিখবো, tan পাই ইকুয়াল টু প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। এটা হচ্ছে আমাদের সেই প্রকৃত সূত্রটা। এই যে এটাই হচ্ছে আমাদের সেই প্রকৃত সূত্রটা, ঠিক আছে? এই যে তাহলে সুন্দর করে এটা লিখে রাখো। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে এখানে তুমি প্লাস মাইনাস কেন আনলা, তাহলে তার ব্যাখ্যাটা হচ্ছে কি, কারণ এখানে M1 এই থিটা 1 নাকি থিটা 2 কোনটা বড় ছোট আমরা জানি না। সো যেহেতু জানি না, তাহলে এখান থেকে M1 মাইনাস M2 এটার বিগফলটা পজিটিভ হইতে পারে, বিগফলটা নেগেটিভ হইতে পারে। সম্ভাব্য মান কয়টা? দুইটা। এই জন্য আমরা প্লাস মাইনাসটা ইউজ করছি। বুঝতে পারছি? এখন শোনো, তাহলে আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত যে টপিকটা আছে আশা করি বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই টপিক থেকে ম্যাথগুলো আমরা কীভাবে সমাধান করব, সূত্রগুলো ব্যবহার করে সেই ট্রিক্সটা তোমাদেরকে শিখাই দিব। এবার আসো আমরা আরেকটা পেজ নিই। দেখো আমরা এইটুকু লক্ষ্য করো, আমরা এখন এখানে লিখো দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে খেয়াল করো, দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে লক্ষ্য করো। আচ্ছা ভাই, দুইটা সরলরেখার মধ্যবর্তী কয় ধরনের কোণ উৎপন্ন হয়? দুই ধরনের, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে স্থূল কোণ। এটুকু শিওর, দুই ধরনের। একটা সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে স্থূল কোণ। সো যখনই তোমাকে বলবে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা লক্ষ্য করো, আমরা এই সূত্রটা সবাই জানি যে tan পাই ইকুয়াল টু, একটু আগে শিখছো ভাইয়া, M1 মাইনাস M2 ডিভাইড বাই 1 প্লাস M1 ইন্টু M2, এটা জানো তাই না? এখন প্রশ্ন হচ্ছে, যদি মধ্যবর্তী দুই ধরনের কোণ উৎপন্ন হয়, একটা সূক্ষ্ম কোণ, একটা স্থূল কোণ, আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা সূক্ষ্ম কোণটা নির্ণয় করবো। আমরা প্রথমে কি করব? সূক্ষ্ম কোণটা নির্ণয় করব। সূক্ষ্ম কোণটা যদি কোনোভাবে তুমি নির্ণয় করতে পারো, তাহলে ভাইয়া বলো তো অপর কোণটা কেমনে বের করবা? 180 থেকে সূক্ষ্ম কোণটা তুমি যদি বিয়োগ করে দাও, তাহলে স্থূল কোণটা পাবা। এখন সূক্ষ্ম কোণ বের করতে হলে বলো তো tan থিটার মানটা কেমন হতে হয়? পজিটিভ হইতে হয় না? কারণ জানি সূক্ষ্ম কোণের ক্ষেত্রে ট্যানের অনুপাতটা কি হইতে হয়? পজিটিভ হইতে হয়। তাহলে আমি যেহেতু সূক্ষ্ম কোণ নির্ণয় করতেছি, তাহলে tan পাইয়ের মানটা ডেফিনেটলি কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। সো যখনই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে, কোণ রিলেটেড যদি প্রশ্ন দেয়, তুমি এই সূত্র দুই পাশে দুটো মডুলাস চিহ্ন ইউজ করবে। এই যে মডুলাস, এই মডুলাস চিহ্নটা কেন ব্যবহার করতেছি? কারণ ভাই এটার মানটা কি আদৌ কি পজিটিভ নাকি নেগেটিভ হবে, এটা সম্পর্কে আমাদের ধারণা নাই। যদি কোনো কারণে এটা মান নেগেটিভ চলে আসে, তাহলে tan পায়ের মান নেগেটিভ হলে ওটা তো আর সূক্ষ্ম কোণ হয় না। বাট আমরা নির্ণয় করতে চাচ্ছি সূক্ষ্ম কোণ, তাহলে সূক্ষ্ম কোণ হতে হলে tan পায়ের মানটা কি হইতে হয়? পজিটিভ হইতে হয় না? এই জন্য আমরা যে কাজটা করব, দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে অলওয়েজ সূক্ষ্ম কোণ আগে নির্ণয় করব। তো সূক্ষ্ম কোণ নির্ণয় করতে হলে আমরা এইটুকু শিওর tan পায়ের মানটা কি হইতে হয়? পজিটিভ হইতে হয়। তো এই জন্য আমরা দুই পাশে দুটো মডুলাস ইউজ করব। যদি কখনো এটার মান ঋণাত্মক হয়েও যায়, আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করে ওই মানটা কী হিসেবে নিব? পজিটিভ হিসেবে। আর পজিটিভ মান যদি পাই, তাহলে এখান থেকে তুমি যে কোণটা পাবা সেটা ডেফিনেটলি কী কোণ? সূক্ষ্ম কোণ। বুঝতে পারছো? তাহলে তুমি এই প্রসেসে সূক্ষ্ম কোণটা বের করবা। এরপর ভাইয়া যখন স্থূল কোণ বের করবা, তখন কি করবা বলো তো? স্থূল কোণটা কেমনে বের করবো? স্থূল কোণটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করতেছি। তখন আমরা কি করব? 180 ডিগ্রি থেকে এই সূক্ষ্ম কোণটা বিয়োগ করে দিলে আমরা স্থূল কোণটা পেয়ে যাব। তাহলে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ রিলেটেড যত ধরনের প্রশ্ন দিবে, দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে যদি বলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তুমি প্রথমে যে কাজটা করবা, দুইটা সরলরেখার ঢাল বের করবা। ঢাল বের করে এরপর সূত্র অ্যাপ্লাই করবা, tan পাই ইকুয়াল টু মডুলাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। তারপর এই মডুলাস চিহ্ন থেকে তুমি ঋণাত্মক মান হলো এটাকে পজিটিভ হিসেবে নিবা, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সূক্ষ্ম কোণটা নির্ণয় করা। তো মডুলাস চিহ্ন ব্যবহার করে পজিটিভ মানটা নিব, নিয়ে আমরা সূক্ষ্ম কোণটা পাবো। এরপর আমরা 180 থেকে সেই সূক্ষ্ম কোণটা বাদ দিয়ে দিলে স্থূল কোণ পেয়ে যাব। বুঝতে পারছি? সো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে যখন দিবে, তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। ওকে, এখন আসো, যদি আমরা একটু আগে যে সূত্রটা শিখছি বা একটু আগে যে সূত্রটা শিখছি প্লাস মাইনাস দিয়ে, তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমি প্লাস মাইনাস দিয়ে এটা কখন ইউজ করবো? M1 মাইনাস M2 ডিভাইড বাই 1 প্লাস M1 ইন্টু M2। তাহলে দেখো সেম সূত্র, বাট এটা দুইটা রূপ, একটা হচ্ছে মডুলাস দিয়ে, একটা মডুলাস ছাড়া। সো মডুলাস
দিয়ে কখন করবা, যখন দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে। আর প্রশ্ন হচ্ছে ভাই এটা কখন করবো, তাহলে এটা কখন করবো, প্লাস মাইনাস দিয়ে তো কখন করবা, এটা হচ্ছে দেখো যখন তোমাকে দুইটি সরলরেখার যে কোনো একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে। তাহলে প্লাস মাইনাস দিয়ে কখন করবা, যখন দেখবা দুইটা সরলরেখার যে কোনো একটা সরলরেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণটা দেওয়া থাকবে, দেওয়া আছে কোণটা দেওয়া থাকলে, তারপর যখন অপর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলবে, নির্ণয় করতে হবে। সুন্দর করে লিখে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা মডুলাস ব্যবহার করব কখন, যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে এটা। আর প্লাস মাইনাসটা এই প্লাস মাইনাস ধরে কখন অঙ্ক করব, দুইটা সরলরেখার সমীকরণের মধ্যে যে কোনো একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী কোণটা দেওয়া থাকবে অর্থাৎ পায়ের মানটা বলে দেবে এবং অপর সরলরেখাটা নির্ণয় করতে বলবে, এই সংক্রান্ত ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। আর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে এই সূত্র। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে এই কনসেপ্ট ব্যবহার করে কি টাইপের ম্যাথ আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দিই। দেখো, তো শুরুতেই দেখো আমাদেরকে দুইটা সরল রেখা দেওয়া আছে, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। সো যখন স্পেসিফিকভাবে বলবে না যে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোন ধরনের কোণ উৎপন্ন করো, তখন তুমি সূক্ষ্ম কোণও বের করবা, স্থূল কোণও বের করবা, দুইটাই বের করবা। আর যদি নির্দিষ্ট করে বলে দেয় সেই ক্ষেত্রে একটা ব্যবহার করলে হবে। ঠিক আছে, সো ভাই দেখো আমরা শুরুতেই সরল রেখার সমীকরণগুলো একটু লিখি। কত, x মাইনাস √3y মাইনাস 7 = 0, এটা ধরুন 1 নং। তারপর এটা হচ্ছে x√3 মাইনাস y প্লাস 5 = 0, এটা হচ্ছে 2 নং। তো দুইটা রেখার মধ্যবর্তী কি নির্ণয় করতে বলছে, কোণ। সো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে তোমার সর্বপ্রথম যে কাজটা হবে দুইটা রেখার ঢাল বের করবা। দেখো আমি যদি বলি এইটার ঢাল কত, m1, তাহলে বলো ঢাল কেমনি বের করতে পারি, মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, x এর সহগ কত 1, y এর সহগ কত -√3। তাহলে আমরা বলতে পারি এখান থেকে m1 এর মান কত আসে 1/√3। বুঝতে পারছো? এরপর যে 2 নং রেখার ঢাল বের করবো m2 মাইনাস x এর সহগ হচ্ছে √3 ডিভাইড বাই y এর সহগ -1। তাহলে আলটিমেটলি এটা কত আসলো, √3। তাহলে আমরা দেখতেছি দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় যখন বলবে আমরা তাদের ঢালগুলো বের করে নিব। সো m1 m2 বের করলাম। এরপর মধ্যবর্তী কোণ, তো মধ্যবর্তী কোণের জন্য আমরা আগে সূক্ষ্ম কোণটা বের করবো। তাহলে tan π = মডুলাস ব্যবহার করব m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে, সো এখন দেখো ভাই এখান থেকে tan π = দেখো এখানে m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 1/√3, তারপর মাইনাস m2 এর মান হচ্ছে শুধু √3। ঠিক আছে, তারপর এখানে 1 প্লাস m1 মানে কি 1/√3 ইন্টু m2 এর মান হচ্ছে শুধু √3। এবার এখান থেকে ক্যালকুলেশন করি। তাহলে tan π = দেখো মডুলাস অফ এখান থেকে √3 যদি লসাগু নাও, তাহলে √3 লসাগু নিলে উপরে থাকবে 1 মাইনাস √3 করলে 3, আর a2 আর √3 কাটা যায়, তাহলে √3 কাটা গেলে 1 যোগ করলে 2। তো দেখো ভাই এবার tan π = মডুলাস অফ, লক্ষ্য করো 2√3 উপরে কত, উপরে হচ্ছে তোমার -2। সো এবার দেখো tan π = মাইনাস এখানে 2 কাটা, তাহলে -1/√3। এই যে দেখো, তাহলে tan π এর মধ্যে মডুলাসের মধ্যে কি চলে আসছে, মাইনাস চলে আসছে। বাট আমরা তো সূক্ষ্ম কোণ নির্ণয় করতে চাচ্ছি, সূক্ষ্ম কোণের জন্য tan π এর মানটা কি হতে হয়, পজিটিভ হতে হয় না। এই জন্য আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করছি। এবার মডুলাস চিহ্ন তুলে দিয়ে ওটার মানটাকে আমরা পজিটিভ করে নিব। তাহলে পজিটিভ করলে কত, 1/√3। তো আমরা মনে হয় এটা সবাই জানি যে tan π
tan পাই, এখান থেকে পাই ইকুয়াল টু কত লিখবা tan ইনভার্স 1/√3। সো tan ইনভার্স 1/√3 করলে পায়ের মান পাবো হচ্ছে 30 ডিগ্রি। পায়ের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা হচ্ছে সূক্ষ্মকোণ। কেন সূক্ষ্মকোণ বলতেছি ভাই? 90 ডিগ্রির চেয়ে ছোট। এবার হচ্ছে স্থূলকোণটা তাহলে কেমনে বের করবা? স্থূলকোণটা কেমনে বের করবা? স্থূলকোণটা কেমনে বের করবা? 180 ডিগ্রি থেকে, এই যে 180 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণটা বিয়োগ করবো। সূক্ষ্মকোণ কত? 30 ডিগ্রি। তাহলে করলে কত আসবে? 150 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। তাহলে নির্ণয় সূক্ষ্মকোণ হচ্ছে 30 ডিগ্রি আর স্থূলকোণ হচ্ছে কত ডিগ্রি? 150 ডিগ্রি। বুঝতে পারছি? সো এই সংক্রান্ত এবার যে কোনো সরলরেখা, দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে তোমাকে যদি বলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে, একই প্রসেসে পারবা না? ঠিক আছে? ওকে, তাহলে এই টাইপের ম্যাথগুলো গেল। আমরা এখানে সাধারণত কয় টাইপের ম্যাথ আসতে পারে? দুই টাইপের ম্যাথ। দেখো, একটা হচ্ছে মধ্যবর্তী কোণ রিলেটেড। মধ্যবর্তী কোণ রিলেটেড হলে এই সূত্রটা ব্যবহার করবা। আরেকটা টাইপের ম্যাথ হচ্ছে দুইটা সরলরেখার সমীকরণের মধ্যে যে কোনো একটা সরলরেখার সমীকরণ বলে দিবে, তাদের মধ্যবর্তী কোণ বলে দিবে, অপর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলবে। আরেক ক্যাটাগরি ম্যাথ হচ্ছে এটা। তো আরেক ক্যাটাগরির ম্যাথে আমরা কি ইউজ করবো? এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে? সো চলো আমরা এবার দ্বিতীয় ক্যাটাগরির যে ম্যাথ সেটা নির্ণয় করি। দেখো কি বলা হচ্ছে, দুইটি সরলরেখা -1,2 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুইটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা হচ্ছে কি এই বিন্দু দিয়ে যায় এবং অপর একটা রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো তো ভাইয়া প্যাটার্নটা কেমন? একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, অপর সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি না? সো কীভাবে করবো দেখো, প্রথমে দেওয়া আছে, লক্ষ্য করো আমাদের কত দেওয়া আছে, এটা 3x - y + 7 = 0। ঠিক আছে? এটা হচ্ছে 1 নং রেখা। ওকে, এবার দেখো ভাইয়া আমরা যে কাজটা করবো, আমাদের দেখো একটু মনোযোগ দিয়ে শোনো, আমাদের নির্ণয় যে সরল রেখাটা দেওয়া সেটা হচ্ছে একটা বিন্দু দিয়ে যায়। দেখছো? তাহলে একটা বিন্দু জানলে এবার আমাদের কাছে যদি কোনোভাবে যদি ওই সরল রেখার ঢালটা নির্ণয় করতে পারি, তাহলে দেখো একটা বিন্দু জানো, একটা ঢাল জানো, তো একটা বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ আমরা তৈরি করতে পারবো। কোন প্যাটার্নে? y - y1 = m × x - x1। তাহলে আমাদের এখন যে নির্ণয় সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে, ওই জিনিসটার আমরা জাস্ট ঢাল বের করবো। ঢাল বের করতে পারলে আমরা ওই সরল রেখার সমীকরণটা খুব সহজে নির্ণয় করতে পারবো। বুঝতে পারছো? তাহলে দেখো 1 নং সরল রেখার ঢাল, দেখো 1 নং রেখার ঢাল, তাহলে আমরা 1 নং রেখার ঢাল এটাকে আমরা ধরে নিচ্ছি m1। তাহলে 1 নং রেখার ঢাল কেমনে বের করবো? -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x এর সহগ ডিভাইড বাই y এর সহগ করলে m1 এর মান পাবো 3। ঠিক আছে? এবার দেখো নির্ণয়ে আমাদের যে সরল রেখাটা নির্ণয় করতে বলছে, নির্ণয়ের রেখার ঢাল, তাহলে আমাদের যে সরল রেখাটা নির্ণয় করতে বলছে সেই নির্ণয়ের রেখার ঢালটাকে আমরা কি ধরে নিচ্ছি? m2। এবার দেখো তাহলে আমাদের নির্ণয় সরল রেখার ঢাল কত? m2। আমাদের নির্ণয় সরল রেখাটা কত বিন্দু দিয়ে যায়? -1,2 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি না, m2 ঢাল বিশিষ্ট এবং কত বিন্দুগামী? -1,2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে সমীকরণটা কীভাবে করবো মনে আছে তোমাদের? y - y1 কত? 2 ইন্টু ঢালটা কত? m2 ইন্টু x - x1, x1 কত? -1, তাহলে -1 +1। এটাই হচ্ছে ভাই আমাদের সেই নির্ণয় সরল রেখাটা। এই যে, বুঝতে পারছো? তাহলে আমাদেরকে কি বলতেছে দেখো, দুইটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেটা একটা বিন্দু দিয়ে যায় এবং অপর একটা রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি। সো আমরা যে নির্ণয় সরল রেখাটা নির্ণয় করতে যাচ্ছি তার একটা বিন্দু জানি এবং তার যদি কোনোভাবে ঢাল বের করতে পারি, তাহলে একটা ডাল আছে, একটা বিন্দু আছে, তাহলে একটা ডাল এবং বিন্দু দেওয়া থাকলে আমরা এই সমীকরণটা ব্যবহার করে সরল রেখার সমীকরণটা পাবো। বুঝতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই আমরা এই ঢালটা কেমনি বের করবো? তাহলে এই ঢালটা বের করার জন্য কি দিছে দেখো তো, আমাদের 1 নং রেখা এবং এই যে দেখো 2 নং রেখা, এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি না? তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দুইটার মধ্যবর্তী কোণের সূত্রটা সেটা হচ্ছে কি, আমরা জানি tan পাই = ± মনে আছে m1 - m2 ডিভাইড বাই 1 + m1 × m2। এই সূত্রটা ব্যবহার করে আমরা m2 এর মান বের করতে পারবো। ক্লিয়ার? এবার আসো
tan পাই, পাইয়ের মান কত বলো তো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে প্লাস মাইনাস m1 এর মান কত বলো তো 3 মাইনাস m2 1 প্লাস 3m2। এবার আমরা সময় জানি tan 45 ডিগ্রি মান 1, তাহলে 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 3 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস 3m2। এবার এখান থেকে প্লাস ধরে একটা এর মান, মাইনাস ধরে একটা এর মান, তাহলে দেখো প্লাস ধরে যদি করো তাহলে m এর মান কী পাবা, আড়াআড়ি গুণ করলে 1 প্লাস 3m2 ইকুয়াল টু 3 মাইনাস m2, ঠিক আছে। সো দেখো ভাইয়া আমি যদি মাইনাস m2 যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3m2 আর m2 যোগ হয়ে হবে 4m2, আর এই 1টাকে যদি পাশে পাঠাই দেয় -1 তাহলে এটা হবে 2। তাহলে m2-র মান কী দাঁড়ায়, m2-র মান দাঁড়ায় হচ্ছে হাফ, m2-র মান কী দাঁড়ায় হাফ, এই যে দেখো তাহলে m2-র একটা মান পেয়ে গেছি, যে একটা মান পেয়ে গেছি, ক্লিয়ার। এবার আসো এবার কী ধরে করবা, মাইনাস ধরে, এবার মাইনাস ধরে, মাইনাস ধরে করো, তাহলে মাইনাস ধরে করলে কত হবে, এটা 1 মাইনাস 3 মাইনাস m2 1 প্লাস 3m2, দেখো 1 প্লাস 3m2 মাইনাস 3 মাইনাস প্লাস m2। এবার এই m2 যদি পাশে আসো মাইনাস m2 তাহলে এটা হবে 2m2, আর 1 যদি পাশে নিয়ে যাও তাহলে -1 তাহলে হবে -4। তাহলে m2-র মান কী দাঁড়ায়, m2-র মান দাঁড়ায় হচ্ছে তোমার -2, এই যে আরেকটা, এই যে দেখছো, এই যে ক্লিয়ার, পারবা। এখন বাকিটা তোমাদের জন্য, এবার পারবা না বাকিটা কী করবা, এই m2-র মান এখানে বসালে তুমি একটা সরল রেখা পাবা, m2-র মান -2 বসালে আরেকটা সরল রেখা পাবা, তাহলে এরূপ কয়টা সরল রেখা পাবা, দুইটা। দেখো আমাদেরকে দুইটা সরল রেখা সমীকরণ নির্ণয় করতে হচ্ছে, আমরা করে ফেলছি। তো এখন আমরা এর পরের লাইনটা যদি আমরা এখানে করি, দেখো এখানে আমরা সমীকরণটা একটু লিখে নিই, দেখো এরপর হচ্ছে আমাদের কী ছিল, y -2 m2 ইকুয়াল টু x প্লাস 1, এটা ছিল না। তাহলে আমরা m2-র মান কত পাইছি, একটা পাইছি হাফ, একটা হাফ পাইছিলাম না, এই যে দেখো হাফ, ওকে। তাহলে হাফ যদি বসাও তাহলে কত হবে ভাইয়া, y -2 ইকুয়াল টু হাফ x প্লাস 1, তাহলে আমরা উভয়পক্ষে 2 দ্বারা গুণ করি, তাহলে 2y -4 এখানে পাবে x প্লাস 1, তাহলে x এই y পাশে গেলে -2y -4 এর পাশে গেলে +5 ইকুয়াল টু 0, ক্লিয়ার। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ, ঠিক আছে। এবার আসো আরেকটা সরলরেখা কীভাবে করবা, আরেকটা কেমনে বের করবা, এখানে জাস্ট m2-র মান কত বসাবা, m2-র মান হচ্ছে -2 বসাবা, একটা হচ্ছে -2 বসাও, তাহলে y -2 ইন্টু x প্লাস 1। সো দেখো y -2 -2x -2, তাহলে 2x প্লাস y -2 এ পাশে আসলে +2, তার মানে ইকুয়াল টু 0। আরেকটা হচ্ছে এই যে সরল রেখাটা, ঠিক আছে। তাহলে আমাদের নির্ণয় সরল রেখা সমীকরণ হচ্ছে এই দুইটা, এই যে এটা একটা, এটা একটা, বুঝতে পারছি। দেখো কত সহজ, সহজ না, পারবা তো। এই সংক্রান্ত যদি তোমাকে এই সরল রেখা সমীকরণটা চেঞ্জ করে দেয়, বিন্দুটা চেঞ্জ করে দেয়, মধ্যবর্তী কোণটা চেঞ্জ করে দেয়, একই প্রসেসে পারবা না, কত সহজ দেখছো। এবার দেখো কি বলছে, এবং এদের সমীকরণ থেকে প্রমাণ করো যে তারা পরস্পর লম্ব, অর্থাৎ তুমি যে দুইটা সরল রেখার সমীকরণ পাইছো এখান থেকে প্রমাণ করতে হবে তারা পরস্পর কি লম্ব। তো তারা পরস্পর লম্বটা প্রমাণ কেমনে করবা, দুইজনের ঢাল বের করবা। তো দেখো দুইটা সরল রেখার ঢাল কত, একটার ঢাল হচ্ছে কত হাফ, আরেকটার ঢাল কত বলো, আরেকটার ঢাল পাইছো -2, এবার দুইটা গুণ করো, দুইটা গুণ করলে কত পাচ্ছি -1। সো যেহেতু দুইটা সরল রেখার সমীকরণের ঢালের গুণফল কত -1, তাই তারা পরস্পর কি লম্ব। তাই তারা পরস্পর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি না, বুঝতে পারছো। এখন ভাইয়া এই জিনিসটা আমরা একটু চিত্র দিয়ে ফিলিংস নিতে চাই, চিত্র দিয়ে তুমি ফিল করতে চাও তাহলে জিনিসটা বুঝো, জিনিসটা বুঝো, চিত্র দিয়ে আমরা ফিল করা শিখেই। দেখো এই যে এটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটা যেটা দেওয়া ছিল, এই যে এটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটা যেটা দেওয়া ছিল। আচ্ছা একটু, তাহলে আমাদের সরল রেখাটা কত দেওয়া ছিল, এই যেটা 3x - y + 7 = 0। এবার এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন দুইটা সরল রেখার সমীকরণ অঙ্কন করতে হবে যে দুইটা সরল রেখা সেম বিন্দু দিয়ে যায়, সেটা হচ্ছে কত -1, 2 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। সো দেখো এবার লক্ষ্য করো, এই যে তাহলে মনে করো এটার সাথে এই বিন্দুতে একটা, এদিকে একটা সরল রেখা, আবার এটার সাথে উৎপন্ন করে এই দিকে একটা সরল রেখা। দেখো একটু বুঝো, এই যে দেখো লক্ষ্য করো, এই যে দেখো এই যে দুইটা সরল রেখা, দেখো তো কত বিন্দু দিয়ে যাচ্ছে বলো তো, কত বিন্দু দিয়ে যাচ্ছে -1, 2 বিন্দু দিয়ে, এবং উভয় সরল রেখা এই
প্রদত্ত রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে গেছে 45 ডিগ্রি। দেখো এটাও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটাও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, করছে না? তাহলে ভাই আমরা বলো তো এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কেন? 3 কোণের সমষ্টি কত? 180 ত্রিভুজের বেলায়। তাহলে এই দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এখন ভাই বলো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দুইটা সরলরেখা পরস্পর কী হবে? লম্ব হবে না? তাহলে সমীকরণ থেকে ম্যাথ করালাম, এবার ওই ম্যাথের চিত্র হচ্ছে এটা। বলো কোডিং লাগতেছে? কত সহজ দেখছো? তাহলে আমরা এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করব যখন দুইটা সরলরেখার মধ্যে যে কোনো একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, অপর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলবে, তুমি তখন এই ফর্মুলা ধরে করবা। তাহলে অপর সরলরেখার সমীকরণ যখন নির্ণয় করতে বলবে তুমি জাস্ট তাদের ঢাল বের করবা, আর ঢাল বের করবে হচ্ছে এই ফর্মুলাটা ব্যবহার করে। এবার ঢাল জানো, একটা বিন্দু জানো, এই সূত্রটা দিয়ে ওই সরলরেখা দুইটার সমীকরণ বের করবা। কত সহজ দেখছো? আচ্ছা চলো এরপরটা দেখো, এরপর এটা তোমাদের জন্য দেখো। এবার দেখো এরপর আমাদের এখানে দেখো আমাদের প্রদত্ত যে সরলরেখার সাথে আমাদের নির্ণয় সরলরেখাগুলো কোণ উৎপন্ন করছে সেই সরলরেখাটা আমাদের সরাসরি দেওয়া আছে। অনেক সময় দেখবা সরাসরি দেওয়া থাকবে না। যেমন দেখো পরে একটা ম্যাথ তোমাদের দেখাই আমি, যেমন এই দেখো, এই দেখো সি বিন্দু দেওয়া আছে, ডি বিন্দু দেওয়া আছে, বলতেছে কি এই সি ডি এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 4,1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আগের মতো না? সিডি একটা সরলরেখা, তার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে কত বিন্দু দিয়ে যায়? 4,1 বিন্দু দিয়ে যায়। এমন দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, সেম টু সেম আগের মতো। বাট এখন যে সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আগের মতো ওই সরলরেখাটা সরাসরি দেওয়া ছিল, বাট এখন সেই সরলরেখাটা সরাসরি দেওয়া নাই। বাট আমরা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। কয়টা বিন্দু জানো? দুইটা। তাহলে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে বলো? সিডি রেখার সমীকরণ। তাহলে সিডি রেখার সমীকরণ কত বলো? কীভাবে করবা? মনে আছে? x মাইনাস x1, x1 কত? 10, তারপর x1 মাইনাস x2, x2 হচ্ছে কত? 2, ইকুয়াল টু y মাইনাস y1, y1 কত? -2, তাহলে মাইনাস হয়ে যায় প্লাস y1 মাইনাস y2, y2 হচ্ছে কত? 0। এবার দেখো এখানে কত? x মাইনাস 10, এখানে থাকতেছে 8, y প্লাস 2, এখানে থাকতেছে -2। সো কাটাকাটি করলে এখানে 4, এখানে 1। এবার গুণ করো, 4 দিয়ে গুণ করলে 4y প্লাস 8, -1 দিয়ে গুণ করলে -x প্লাস 10। এক পাশে নিয়ে আসো, তাহলে x প্লাস 4y, এই 10 যদি পাশে নিয়ে আসো তাহলে কত হবে? এই 10 এ পাশে আসলে -10, তার মানে -2 ইকুয়াল টু 0। এই যে দেখো এই রেখাটা, এই যে রেখাটা দেখছো, এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 4,1 বিন্দুগামী রেখার সমীকরণ কীভাবে করবা? প্রথমে তাহলে ঢাল বের করবা। কত? m1 ইকুয়াল টু কত বলো তো? -x এর সহগ ডিভাইড বাই এর সহগ, তাহলে ঢাল কত? 1/4। এরপর আমাদের নির্ণয় যে সরলরেখাটা তার ঢাল আমরা ধরে নিব m2। তার ঢাল আমরা কি ধরে নিব? m2। এবার বলো m2 ওই সরলরেখার ঢাল জানো, একটা বিন্দু জানো, তাহলে ঢাল এবং বিন্দু জানো থাকলে সরলরেখার সমীকরণটা কি বলো তো? y মাইনাস y1 ইকুয়াল টু m2 ইন্টু x মাইনাস x1। এই যে এটি হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখাটা এটা। বাট এখানে অজানা রাশি কি? m2। সে m2 মানটা কেমনে বের করবা? দেখো তুমি 1 নং রেখার ঢাল জানো, দ্বিতীয় রেখার ঢাল ধরে নিছো m2। এবার বলো এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই যে এভাবে tan পাই 45 করে এখান থেকে m2 কয়টা মান পাবা? 2টা। সেই 2টা মান এই সমীকরণে বসাই দিলে তোমার সরলরেখার সমীকরণ আসবে। বলো পারবা না? দেখছো ম্যাথগুলো কত সহজ। ওকে, সো পরের টাইপে দেয় দেখো, এটা দেখো বুয়েটে 18-19 আসছে, একই ম্যাথ 18-19 একই ম্যাথ, বাট একটু ঘুরাই দিছি। কীরকম দেখো, কীরকম একটু লক্ষ্য করো। আচ্ছা, আমাদেরকে এখানে ABCD একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, তো আমরা একটা শুরুতে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। এটা মনে করো আমাদের বর্গ, দেখো এটা একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, এটা একটা বর্গক্ষেত্র ধরে নাও। তাহলে আমাদের এই বর্গক্ষেত্রের নামটা নামকরণ করি আমরা। এটা হচ্ছে ABCD, এটা হচ্ছে বর্গক্ষেত্র, তাই না? এবার এই বর্গক্ষেত্রে একটা শীর্ষবিন্দু A বিন্দু দেওয়া আছে, কত? সেটা 1,2 দেওয়া আছে, এবং BD কর্ণের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, সো BD কর্ণের সমীকরণটা আমরা অঙ্কন করে ফেলি। এই হচ্ছে আমাদের BD কর্ণের সমীকরণ। এই যে দেখো, এই যে BD কর্ণের, দেখছো এই যে BD কর্ণ, এই যে BD কর্ণ সমীকরণ, ঠিক আছে? তাহলে উদ্দীপক থেকে আমরা চিত্রটা একটু আঁকলাম। হ্যাঁ, চিত্রটা একটু আঁকলাম, একটু মনে হয়। আচ্ছা যাই হোক, চিত্রটা একটু তোমরা ঠিক করে নিবা। তাহলে ABCD বর্গক্ষেত্রে একটা শীর্ষবিন্দু A দেওয়া আছে এবং BD কর্ণের সমীকরণ দেওয়া আছে। তো বলতেছে কি A বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে বলো তো ভাইয়া A বিন্দুগামী বাহু দুইটা কি কি? A বিন্দুগামী বাহুগুলো হচ্ছে একটা হচ্ছে এই যে এটা,
এই যে এ বিন্দুগামী বাহুগুলোর সমীকরণ, বাহুর সমীকরণ, তাহলে বাহু দুই, তাহলে এ বিন্দুগামী একটা বাহু হচ্ছে কি এ বি, তারপর এ বিন্দুগামী আরেকটা বাহু হচ্ছে কি এ ডি। তাহলে এই দুইটা বাহুর সমীকরণ নির্ণয় করতে হবে। কীভাবে করবো দেখো, এই দুইটা বাহু দেখো তো, এই দুইটা বাহু কত বিন্দু দিয়ে যায়, 1,2 বিন্দু দিয়ে যায়। এবার লক্ষ্য করো তো আমাদেরকে যে সমীকরণটা দেওয়া আছে, এই যে দেখো এই যে বিডি কর্ণের সমীকরণ, এটা কত বলো তো 3x - 4y - 6 = 0। এই যে দেখো এটাই না। এবার খেয়াল করছো এই যে বিডি কর্ণ, আমরা এখান থেকে যদি একটু তোমাদের বলি বিডি কর্ণের সমীকরণ দেখো, বিডি কর্ণের সমীকরণ আগের মতো বলো, বিডি কর্ণের সমীকরণটা কত 3x - 4y - 6 = 0। তাহলে এটার ডাল কত হবে বড়, এটার ডাল কত -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, x এর সহগ কত 3, y এর সহগ কত -4। তাহলে এমন মান হচ্ছে তোমার এমন মান হচ্ছে তোমার দেখো 3/4। ঠিক আছে, এবার আসো আমাদের যে দুইটা বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলছে, ওই দুইটা বাহু কত বিন্দু দিয়ে যায় 1,2। এবার যদি এই দুইটা সরল রেখার ঢাল পেয়ে যাই, এই দুইটা সরল রেখার যদি আমি কোনোভাবে ঢাল পেয়ে যাই, তাহলে কিন্তু খুব সহজে আমি ওই দুইটা সরলরেখার সমীকরণ বের করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখা আর এই সরলরেখা প্রদত্ত সরলরেখা, এই দুইটা মধ্যবর্তী কোণ তো আমাদের আগে দেওয়া ছিল, বাট এখানে তো মধ্যবর্তী কোণ দেওয়া নাই, এখানে তো দেওয়ার প্রয়োজন নাই। দেখো তবে আমরা সবাই তো এটা জানি যে এটা যদি একটা কর্ণ হয়, আচ্ছা বর্গের এইটুকুর মানটা কত বলো তো 90 ডিগ্রি না। তাহলে কর্ণ কি করে এইটাকে সমান দুই ভাগে ভাগ করে না, ভাগ করলে বলো তো এই এডি রেখাটা এই কর্ণের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি, তাই না। এবার এটার দিকে তাকাও তো, এই এবি বাহুটা এটা যেহেতু একটা কর্ণ, তাহলে এই পুরো কোণটা হচ্ছে কত, এই পুরো কোণটা হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু কর্ণ, এটা সমান দুই ভাগে ভাগ করবে, তাহলে বলতো এই এবিটা এটার সাথে কত কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি না। এবার আগের মতো দেখছো আমাদেরকে যে দুইটা বাহুর সমীকরণ নির্ণয় করতে বলতেছে, সেই দুইটা বাহু আমাদের এই কর্ণের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি। এবার বলো আগের মতো ম্যাথ না, এবার কি পারবা, তাহলে কী করবা, নির্ণয় সরলরেখার ঢাল কত ধরবা m2, এটা ঢাল ধরবা। এবার সেই m2, তাহলে আমরা এ বিন্দুগামী দুইটা সরলরেখার ঢাল আমরা কত ধরেছি m2। এবার দেখো তুমি ঢাল জানো, একটা বিন্দু জানো, তাহলে সরলরেখার সমীকরণ কী ধরবা y - y1 = m × x - x1। দুইটা সরলরেখা কত দিয়ে যায় 1,2 বিন্দু দিয়ে যায়, তাই না। এই যে এটা, এই যে এটা কত সহজ দেখছো, এই যে এটা আগের মতো সব ম্যাথ সেম। এই যে দেখো ক্লিয়ার। এবার প্রশ্ন হচ্ছে ভাই এখান থেকে m2 কেমনে বের করবো, তাহলে m2 কেমনে বের করবো লক্ষ্য করো তো, এই দুইটা রেখা দেখো এই রেখা আর এই রেখা কর্ণ, এই যে কর্ণের যে সমীকরণ, এই দুইটা রেখা এই কর্ণর যে সমীকরণ সরল রেখাটা দেওয়া আছে উভয়ের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি না। তাহলে আমরা কি বলতে পারি না, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি = +- m1 - m2 1 + m1 × m2। এই সূত্র অ্যাপ্লাই করবা। tan 45 এর মান 1, এখান থেকে প্লাস ধরে তুমি m2 এর একটা মান বসাবা, মাইনাস ধরে m2 এর একটা মান বসাবা, তাহলে টোটাল কয়টা সমীকরণ পাবো, দুইটা। এই যে একটা হচ্ছে এবি রেখার সমীকরণ, একটা হচ্ছে এডি রেখার সমীকরণ। একই ম্যাথ, দেখো বইটা আসছিল 18-19-এ, সহজ না। ওকে, সো চলো আমরা আরেকটা টাইপের ম্যাথ যাই। দেখো একই লক্ষ্য করো, এটা দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যারা উভয়ই 3,4 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো দেখো এটা আমি করে দিচ্ছি তো আগের মতো। তাহলে প্রদত্ত সরল রেখাটা কত দেওয়া আছে লক্ষ্য করো তো, x - y + 4 = 0। এই যে এটা দেওয়া আছে না। আচ্ছা এটা 1 নং রেখা, তাহলে আমি 1 নং রেখার ডাল, 1 নং রেখার ডাল, তাহলে 1 নং রেখার ডাল আমরা এটার ঢাল কত ধরে নিচ্ছি m1। তাহলে m1 = কত -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ করলে এখান থেকে m1 এর মান পাবো 1। ঠিক আছে, এবার দেখো আমাদের যে সরল রেখাটা নির্ণয় করতে হবে তার ঢাল বের করব। কেন, আমাদের নির্ণয় সরল রেখাটা একটা বিন্দু দিয়ে যায়, তাহলে তার একটা বিন্দু জানি, তাহলে সরল রেখার সমীকরণ বের করতে হলে তার ডালটা প্রয়োজন, এই জন্য আমরা তার ডালটা ধরে নিচ্ছি। নির্ণয় সরল রেখার ঢাল সেটা কত ধরে নিচ্ছি m2। এবার দেখো তুমি কি লিখবা, m2 ডাল বিশিষ্ট এবং 3,4 বিন্দুগামী। তাহলে এখানে লিখবা কি m2 ডাল বিশিষ্ট 3,4 বিন্দুগামী, 3,4 বিন্দুগামী রেখার সমীকরণ, এই যে দেখো
তাহলে m2 ডাল বিশিষ্ট এবং 3,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে y মাইনাস y1 তারপর ডাল m2 ইন্টু এক্স মাইনাস x1। এই যে এটি হচ্ছে আমাদের সেই নির্ণীয় সরলরেখার সমীকরণ। এবার এই সরলরেখার সমীকরণের মধ্যে ভাইয়া অজানা রাশি হচ্ছে কার মান বলো তো ভাইয়া? এই m2 মান। এই m2 মান সেটা কেমনে বের করবা? দেখো তুমি m1 জানো, m2 বের করবা। এই 1 নং রেখা এবং নির্ণীয় আমাদের সরলরেখা, এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দিছে বলো তো? এই যে কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি না? সো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সূত্রটা অ্যাপ্লাই করবা, tan পাই ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। বলো tan পাই বসাও, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1। আচ্ছা আমরা মানগুলো একটু বসাই। m1 এর মান কত? 1, তাহলে 1 মাইনাস m2 1 প্লাস এখানে m2, tan 60 ডিগ্রি মান কত? √3। সো √3 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m2। এবার আমরা তাহলে আড়াআড়ি গুণ করি। হ্যাঁ, আড়াআড়ি গুণ করলে দেখো তো, আচ্ছা এখান থেকে m2 মান বের করবো, একটা প্লাস ধরে একটা মাইনাস ধরে। সো প্লাস ধরে প্রথমে করো, প্লাস ধরে যদি করো তাহলে কত হবে? দেখো প্লাস ধরে যদি করো তাহলে √3 1 প্লাস m2 ইন্টু 1 মাইনাস m2। ঠিক আছে, সো আমরা যদি একটু গুণ করি তাহলে কত আসছে? দেখো √3 প্লাস √3 m2 1 মাইনাস m2। এবার m2 গুলোকে এক পাশে নিয়ে আসো, এক পাশে আনলে দেখো তো এখান থেকে আমরা m2 যদি কমন নিই, একটু লক্ষ্য করো, m2 যদি কমন নিই তাহলে এখানে m2 কমন, m2 এই m2টাকে যদি পাশে আসো প্লাস, তাহলে এখানে কী থাকবে? m2 1 প্লাস এখানে কী থাকবে? √3। এবার দেখো 1 এই √3 যদি পাশে না মাইনাস √3, এখান থেকে m2 মান কি আসতেছে? 1 মাইনাস √3 1 প্লাস √3। ঠিক আছে, এই যে m2 মান পাইছো। এই m2 মানটাকে চাইলে আমরা একটু সহজ করতে পারি, সেটা হচ্ছে কি নিচের বর্গমূলটা আমরা রাখবো না। তো নিচের বর্গমূল যদি রাখতে না চাও তাহলে নিচে যে হরটা আছে তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবা। তাহলে 1 প্লাস √3 অনুবন্ধী কি? 1 মাইনাস √3, এটা দিয়ে উপর নিচে গুণ করবা। তাহলে বলবো 1 মাইনাস √3। একটু মনোযোগ দিয়ে শুনো, এখানে 1 মাইনাস √3 আছে, তো দেখো এখানে 1 মাইনাস √3, এটার সাথে তুমি আরেকটা 1 মাইনাস √3 গুণ করবা, 1 মাইনাস √3। এই যে নিচে কী হবে? 1 প্লাস √3 তার অনুবন্ধী গুণ করবা, 1 মাইনাস √3। সহজ না? এখন দেখো m2 ইকুয়াল টু, বলো নিচে কি এটা? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে এখানে 1 মাইনাস 3 পাবা। আর এখানে যদি সূত্র দাও তাহলে এটা হচ্ছে 1 মাইনাস √3 হোল স্কোয়ার। সুন্দর করে এবার এটার মান বের করে ফেলো, এটা একটু বড় বাট সহজ আছে। তাহলে এটা -2, উপর হচ্ছে সূত্র মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে 1 মাইনাস 2 √3 প্লাস 3। তাহলে m2 ইকুয়াল টু -2, তাহলে উপরে দেখো 1 আর প্লাস এর যোগ করলে হচ্ছে 4, তাহলে 4 মাইনাস 2 √3। তাহলে m2 মান কি আসে? দেখো আমি উপর থেকে যদি -2 কমন নিই, দেখো বুঝো একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে যদি -2 কমন নিই, এই -2 কমন নিই, তাহলে -2 যদি কমন নাও তাহলে -2 কাটা যাবে, -2 কমন নিলে এখানে থাকবে √3, তারপর থাকবে -2। এই যে m2 মান আমরা বের করে ফেলাম, এই যে m2 একটা মান পেলাম। ঠিক আছে, এই যে বুঝতে পারছো? তাহলে আমরা প্লাস ধরে এটা কি ধরে পাইছি ভাইয়া? বলো প্লাস ধরে। তাহলে প্লাস ধরে আমরা m2 মান কি পাইছি? m2 একটা মান পাইছি হচ্ছে ভাইয়া কত? √3 - 2, √3 - 2। ঠিক একইভাবে একটা হচ্ছে মাইনাস ধরে করবা। কী ধরে করবা? মাইনাস ধরে। তো মাইনাস ধরে একই প্রসেসে তোমরা করবা, আমার বিশ্বাস তোমরা অবশ্যই পারবা। এখান থেকে তোমরা মাইনাস ধরলে দেখো আমি, আচ্ছা যাই হোক আমি করে দিচ্ছি একবার। দেখো মাইনাস যদি করো, দেখো এখানে আমি করে দিচ্ছি, দেখো ওকে মাইনাস ধরে, দেখো এখান থেকে যদি মাইনাস ধরে করো তাহলে কি পাবা? √3 মাইনাস 1 মাইনাস m2 1 প্লাস m2। সো √3 দিয়ে গুণ করলে √3 প্লাস √3 m2, মাইনাস দিয়ে গুণ করো -1 প্লাস m2। এবার দেখো এই m2 যদি পাশে নিয়ে আসো তাহলে এখানে -m2 হবে না? তাহলে √3 যদি তুমি এখান থেকে তুমি যদি m2 যদি কমন নিয়ে নাও তাহলে কত থাকবে? এখানে √3, এই 1টা যদি ওই পাশে আসলো এটা -1, তাই না? এবার দেখো এটা -1, দেখছো -1, এই √3 যদি পাশে যায় -3। তাহলে দেখো
আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে যদি মাইনাস চিহ্ন কমন নাও, এখান থেকে মাইনাস মাইনাস চিহ্ন কমন নেব, এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে কী লেখা যায় 1 মাইনাস রুট 3 লেখা যায় না, আর এখান থেকে যদি মাইনাস চিহ্ন কমন নাও 1 প্লাস রুট 3, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ গেল আর কি। হ্যাঁ, তাহলে m2 মান কী দাঁড়াচ্ছে, m2 মান দাঁড়াচ্ছে তোমার 1 প্লাস রুট 3 নিচে 1 মাইনাস রুট 3, ঠিক আগের মতো নিচে যে হর আছে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা। তাহলে 1 প্লাস রুট 3, এটার অনুবন্ধী 1 প্লাস রুট 3 না, উপরে 1 প্লাস রুট 3 দিয়ে গুণ করলে এটা হোল স্কয়ার, আর নিচে 1 মাইনাস রুট 3 ইন্টু 1 প্লাস রুট 3, তাহলে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র না, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে নিচে পাবা 1 মাইনাস 3। সো এটা তোমরা বুঝো, এগুলো নিচে হচ্ছে মাইনাস 2 আর উপরে সূত্র দিয়ে দাও 1 প্লাস 2 রুট 3 প্লাস 3, তাহলে m2 মান এখান থেকে দেখো 4 প্লাস 2 রুট 3 মাইনাস 2। সো এখান থেকে তুমি যদি 2 কমন নাও, তাহলে 2 যদি কমন নাও এখানে যেটা পাবা 2 যদি কমন নাও মাইনাস এখানে পাবা হচ্ছে 2 কমন নিলে রুট 3 প্লাস 2, ঠিক আছে। এই যে তাহলে m2 আরেকটা মান পেলাম, এই যেটা ক্লিয়ার। এখান থেকে উপর থেকে 2 কমন নিচ্ছি তো সেই 2 কাটা গেল, তাহলে রুট 3টাকে লিখলাম, তারপর প্লাস 2, এই মাইনাসটা থাকলো, ঠিক আছে। তাহলে m2 একটা মান কত বসাবো, রুট 3 মাইনাস 2, আরেকটা মান কত বসাবো রুট 3 প্লাস 2, এই দুইটা মান প্রদত্ত সমীকরণ বসালে তোমার উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রদত্ত সমীকরণ তাহলে বসাই, আমরা এগুলো একটু মুছে দিচ্ছি, দেখো কত সহজ না ভাইয়া, এগুলো অবশ্যই তোমরা পারবা। এবার দেখো আমরা এখান থেকে করি। এবার দেখো y মাইনাস 4 ইকুয়াল টু m2 মানটা বসাও, কত সেটা ভাইয়া বলো, রুট 3 মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, এই যে দেখো এটা হচ্ছে m2 মান বসাইছি। ওকে, তো এটা একটা আনসার। সো তুমি এটাকে চাইলে আরেকটু সহজ করে করতে পারো, এটাকে চাইলে তুমি আরেকটু ইজিলি করতে পারবে। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে কি m2 মান কত বসাবো, এটা তাহলে বসালে y মাইনাস 4, দেখো এটা যদি বসাও তাহলে কত হবে মাইনাস রুট 3 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এটা হচ্ছে আরেকটা আনসার। তাহলে এই দুইটা হচ্ছে আনসার, বলো পারা যাবে না? কত সহজ দেখছো, জাস্ট m2 মানগুলো বের করে বসাই দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথ তোমাদের বইয়ে এবার যেগুলো আছে এগুলো আশা করি তোমরা এখন থেকে সমাধান করতে পারবা। সো যে কোনো কোণ দেওয়া থাকুক, যে কোনো সরলরেখা দেওয়া থাকুক, যে কোনো বিন্দু দেওয়া থাকুক, একই প্রসেসের সমাধান কি করতে পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে। তো দেখো এই রিলেটেড তোমাদের তাহলে আমি কিছু বাড়ি কাজ দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই করবা, এবং এই টপিকটা যদি তুমি একবার বোঝো এরপর তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ আছে তুমি নিজে করার চেষ্টা করবা, কেমন? আচ্ছা, সো দেখো পরের ম্যাথগুলো আমি দেখো এখানে কি বলতেছে, y ইকুয়াল টু মাইনাস 2x রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন মূলবিন্দুগামী ধনাত্মক ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের প্রদত্ত সরলরেখাটাকে আমি একটু সুন্দর করে লাগলে 2xটাকে পাশে নিয়ে আসো, তাহলে 2x প্লাস y ইকুয়াল টু 0, এখান থেকে m1 বের করবা, তাহলে m1 হচ্ছে কত ভাইয়া, এখান থেকে m1 এর মান যা পাবা মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তাহলে m1 এর মান হচ্ছে মাইনাস 2। এরপর আমাদেরকে মূলবিন্দুগামী ধনাত্মক ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা যে সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলছে ওটাকে ধরে নিচ্ছি m2। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ কি, y ইকুয়াল টু mx, তাহলে y ইকুয়াল টু m2x, এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় সরলরেখার সমীকরণ। এই যে এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় সরলরেখার সমীকরণ। এবার প্রশ্ন হচ্ছে ভাই এখানে m2-র মানটা আমাদের দেওয়া নাই, কীভাবে করবো, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে না tan 45, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবা, tan পাই ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2, ঠিক আছে। এবার এখান থেকে দেখো m2-র মান বের করবা, এখানে প্লাস মাইনাস ব্যবহার করে m2-র কয়টা পাবো, 2টা, বাট তোমাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছে কেমন ডাল বিশিষ্ট ধনাত্মক, তাহলে m2-র মান যেটা পজিটিভ সেটা নিব আর বাকিটা নিব না, আর যদি উল্লেখ না করা থাকে সেক্ষেত্রে 2টা মানই গ্রহণ করতে হবে, বুঝতে পারছি। সো এটা নিজ দায়িত্ব করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। সো এরপরে একটা ম্যাথ দেখো, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক, এটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এই বিন্দুগামী এই রেখার সাথে এই কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে আমাদেরকে টিটার মানটা সরাসরি দেওয়া ছিল 45 ডিগ্রি 60 ডিগ্রি এরকম, বাট এখন কিন্তু টিটার মানটা সরাসরি দেওয়া নাই। তাহলে টিটাই করলে কত দেওয়া আছে বলো তো ভাই, একটু ঘুরাই দিস আর কি, tan ইনভার্স 1/3 এটা দেওয়া আছে, মধ্যবর্তী কোণ এটা দেওয়া আছে। তো এখন সূত্র লেখার সময় তুমি কি লিখবা, tan পাই ইকুয়াল টু ওই যে সূত্রটা লিখবা প্লাস মাইনাস দিয়ে সূত্রটা। এখন প্রশ্ন হচ্ছে পায়ের মান এখানে কত, পায়ের মান হচ্ছে কত, tan ইনভার্স কত 1/3 প্লাস মাইনাস দিয়ে আমাদের যে সূত্রটা ছিল সেখানে লিখবে। বা দেখো দুই পাশ থেকে এইখানে tan ইনভার্স কাটা যায়, তাহলে কি থাকবে 1/3, তারপর প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2, এই যে আগের মতো। এবার কি বলো, পারবা না ভাইয়া? এখান থেকে এই যে m1 হচ্ছে এটা,
m1 মান দাও, তুমি যে সরলরেখাটা নির্ণয় করতে চাচ্ছ তার ডালটা m2, সেই m2 মান বের করবা। কয়টা? দুইটা, প্লাস ধরে একটা মাইনাস ধরে একটা। এরপর একটা বিন্দু জানো, ডাল জানো, একটা বিন্দু এবং ডাল এই দুটা দেওয়া থাকলে যে সরলরেখা সমীকরণটা নির্ণয় করতে হবে সেই সূত্রটা অ্যাপ্লাই করবা, y - y1 = m × x - x1। ঠিক আছে? তো দেখো পারা যাবে না? সহজ না? সো এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এগুলো নিজ দায়িত্বে একটু সলভ করবো ভাইয়া, কেমন? আচ্ছা, সো পরের ম্যাথ দেখো। আচ্ছা, এটা দুইবার চলে আসছে। ওকে, তো আমাদের এই ধরনের ম্যাথ তোমাদের বই অসংখ্য ম্যাথ আছে, সো তোমরা এগুলো নিজ দায়িত্বে একটু সমাধান করবা। ঠিক আছে? সো এর মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অক্ষরপত্র যারা ফলো করো তাদের জন্য হচ্ছে 3F, এরপর যারা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই ফলো করো তাদের জন্য হচ্ছে 3.6। ঠিক আছে? সো আমরা আরেকটা মাত্র আমাদের অনুশীলনী বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে, নেক্সট 2টা লেকচার লাগতে পারে, সো 2টা লেকচারে আমরা এটা কমপ্লিট করে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।